মহাসড়কে ৩ চাকার যান চলাচলে নিষেধাজ্ঞা জারির পর কমেছে যানবাহনের সংখ্যা, কমেছে সড়ক দুর্ঘটনাও। মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনাই বড় চ্যালেঞ্জ, জানালেন সড়কমন্ত্রী। ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য অর্জন অনেকটাই সম্ভব হয়েছে বললেন প্রধানমন্ত্রী। পূর্ণাঙ্গ রূপ দিতে পরিকল্পনা বাস্তবায়নের তাগিদ। আসন্ন কোরবানির ঈদে যেখানে সেখানে পশু জবাই করা যাবে না, নির্ধারণ করে দেয়া হবে এলাকা ও মহল্লা ভিত্তিক নির্দিষ্ট স্থান। আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে সিদ্ধান্ত। সিরাজগঞ্জের শাহজাদপুরে শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ৩ দিনেও অভিযুক্তদের কাউকে আটক করতে পারেনি পুলিশ। এবং জঙ্গি গোষ্ঠী আইএসে যোগ দেয়া বাংলাদেশি বংশোদ্ভূত আব্দুল মান্নানের ২৯ স্বজন এখন সিলেটে, নজরদারিতে রেখেছে পুলিশ। এলাকায় চাঞ্চল্য। প্রবাসী সময়ের সঙ্গে আছে আমি আসাদ আজিম। মহাসড়কে ৩ চাকার যান চলাচলের নিষেধাজ্ঞা জারির পর চলতি মাসের প্রথম ৪ দিনে কমেছে সড়ক দুর্ঘটনা। সময় সংবাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট পরিচালিত ৪ দিনের তুলনামূলক জরিপে বেরিয়ে এসেছে এই তথ্য। তবে পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, দুর্ঘটনা কমার ফলাফল আরও জোরালোভাবে পাওয়া যাবে দীর্ঘমেয়াদের গবেষণায়। বিস্তারিত আতিকুর রহমান তমালের প্রতিবেদনে। ৩ চাকার যানের এই অবাধ বিচরণ শুধু এই সড়কে নয়, এই চিত্র ছিল দেশের প্রায় সব সড়ক মহাসড়কেই। সম্প্রতি মহাসড়কে এই যানের গতি টেনে ধরে সরকার, আর এরই প্রতিবাদে বিক্ষোভ, অবরোধ আর আন্দোলনে নামে এই যানের মালিক শ্রমিকরা। মহাসড়কে সব দুর্ঘটনার কারণ যে এই ৩ চাকার যান এমন নয়, কিন্তু এসব ধীরগতির যানের কারণে অনেক সময় ঘটেছে দুর্ঘটনা। বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট ARI বলছে, ১ আগস্ট থেকে নিষেধাজ্ঞা কার্যকরের পর সারা দেশেই কমেছে সড়ক দুর্ঘটনার সংখ্যা। ARI এর জরিপে দেখা যায়, চলতি বছরের প্রথম ৬ মাসের প্রথম ৪ দিনে যেখানে গড়ে দুর্ঘটনার সংখ্যা ছিল ৩০টি, সেখানে আগস্টের প্রথম ৪ দিনে দুর্ঘটনা নেমেছে ২২টিতে। আমাদের দেশের ড্রাইভাররা সচরাচর এই ওভারটেকিং করতে বাধ্য হয়, কারণ আমাদের দেশের রাস্তায় একই সাথে লো স্পিডের ভেহিকেল এবং হাই স্পিডের ভেহিকেল চলাচল করে। তবে পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, ৪ দিনের জরিপে দুর্ঘটনার সংখ্যা কম পাওয়া গেলেও এ ব্যাপারে আরও জোরালো সিদ্ধান্তে পৌঁছতে হলে প্রয়োজন দীর্ঘমেয়াদী গবেষণা। একটা রেগুলেশনের বিফোর অ্যাটলিস্ট ৬ মাস, আফটার ৬ মাস পরীক্ষা করে বলতে পারবো যে দৃশ্যমান কোনো উন্নতি হলো কিনা। তাকে শুধু মহাসড়ক থেকে চলে যেতে বলা হয়েছে। আঞ্চলিক সড়ক অর্থাৎ প্রায় ২.৫ থেকে ৩ লক্ষ কিলোমিটারের মধ্যে মাত্র ৩,৫০০ কিলোমিটারে তাকে বিচরণ ক্ষেত্রটা তার জন্য সীমাবদ্ধ করা হয়েছে। বিশেষজ্ঞরা আরও বলছেন, মহাসড়কে ৩ চাকার যান চলাচল বন্ধের সিদ্ধান্ত অবশ্যই সাধুবাদের দাবি রাখে। তবে পাশাপাশি এটাও ঠিক যে এর সঙ্গে জড়িত লাখ লাখ মানুষের জীবন জীবিকার বিকল্প উপায়টি নিয়েও চিন্তা করতে হবে। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে এখনও দেশের বিভিন্ন মহাসড়কে চলছে সিএনজি অটোরিকশা সহ ৩ চাকার যান। তবে পুলিশের কড়া নজরদারিতে এর সংখ্যাটা খুবই কম। এদিকে সিলেটে আগামী ১৫ আগস্ট পর্যন্ত সিএনজি অটোরিকশা ধর্মঘট স্থগিত করেছে জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন। ব্যুরো রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামের অংশে সীমিত সংখ্যক সিএনজি অটোরিকশা, ইজি বাইক সহ বিভিন্ন ধরনের ৩ চাকার যান চলাচল করছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। এদিকে সীতাকুণ্ডের কদম রসুল এলাকায় ৩ চাকার যানবাহন চলাচলে সরকারি নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে অটোরিকশা মালিক চালক ঐক্য পরিষদ। আসা যাওয়ার সমস্যা, ট্রাই করে যেতে হচ্ছে, অনেক রিস্কের মধ্যে আসা যাওয়া করতেছি। এই বাড়তি ভাড়াও নিচ্ছে এরা। সরকার যে যেগুলো আমাদেরকে বিক্রি করছে, ট্যাক্স দিয়েছে, এই গাড়িগুলা কোন দিকে চলবে, কোন রাস্তায় সরকার এই পরিমাণে রাস্তা করে নাই। ঢাকা সিলেট এবং কুমিল্লা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে অবাধে চলাচল করছে সিএনজি অটোরিকশা সহ ৩ চাকার যান। তবে জীবিকার তাগিদেই মহাসড়কে যানবাহন চালাতে বাধ্য হচ্ছেন বলে জানিয়েছেন চালকরা। বাদ নাই, চলার মতো কোনো না উঠলে আমরা যান বাঁচাতে পারতাম না। বড় গাড়ি অ্যাক্সিডেন্ট করে ২০-৫০ লোক মারা যায়, আর তো কোনো দোষ না। আমরা অ্যাক্সিডেন্ট করলে আমরা দোষী জন্য আমরা রোড উঠতে পারব না। সিএনজি বন্ধ হইলে মহাসড়ক থেকে দুর্ঘটনা অর্ধেকের বেশি কমে দেব। এদের যন্ত্রণা স্থায়ী বোয়া না থাকলে বোঝা যেত না যে এরা কি যন্ত্রণা হয়।
ঢাকা বরিশাল মহাসড়কের বরিশালের পল্লী বিদ্যুৎ পয়েন্ট, ক্যাডেট কলেজ, রহমতপুর বাজার ও ইউনিক পেট্রোল পাম্প এলাকা সহ বিভিন্ন মহাসড়কে অবাধেই চলাচল করছে নসিমন করিমন সহ 3 চাকার যান। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে দেখা গেছে 3 চাকার ধীরগতির যান চলাচল করতে। তবে পুলিশ বলছে বিচ্ছিন্নভাবে কিছু যান চলাচল করলেও প্রায় 80 থেকে 85% যান চলাচল বন্ধ রাখতে সক্ষম হয়েছেন তারা। এছাড়া 3 হুইলার বন্ধের ফলে গেল 5 দিনে এ সড়কে বড় কোনো দুর্ঘটনাও ঘটেনি বলে জানিয়েছেন পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। বিগত 5 দিনে দুর্ঘটনার সংখ্যা একেবারে নাই বলেই চলে, বড় ধরনের প্রাণহানি নেই। সেটা একমাত্র সিএনজি, অটোরিকশা, নসিমন করিমন মহাসড়কে নাই বলেই দুর্ঘটনার সংখ্যা অনেকটা কমে গেছে। এছাড়া রাজশাহী, সিলেট, ময়মনসিংহ, যশোর সহ বিভিন্ন মহাসড়কে অবাধে সিএনজি অটোরিকশা, মাহেন্দ্র সহ 3 চাকার যান চলাচল করছে। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। সড়ক ও পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা না থাকলে সরকারের কোনো উন্নয়নমূলক কাজই সফলতার মুখ দেখবে না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি আরো বলেন, তার মন্ত্রণালয়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ সড়ক ও পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনা। মহাসড়কে 3 হুইলার বন্ধ করলেই দুর্ঘটনা বন্ধ হবে, এটা মনে করার কোনো কারণ নেই। দুর্ঘটনার জন্য আরো যে কারণ আছে, ফিটনেসবিহীন গাড়ি, আজকে লাইসেন্সবিহীন চালক, সে ব্যাপারেও আমাদেরকে কঠোর পদক্ষেপ নেব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্য অনেকটাই অর্জন সম্ভব হয়েছে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডিজিটাল বাংলাদেশ টাস্ক ফোর্সের সভায় একথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, তথ্য প্রযুক্তির বিকাশ যত ঘটবে দেশে কর্মসংস্থান তত বাড়বে। তথ্য প্রযুক্তিকে সাধারণের জন্য সহজলভ্য করা ছিল সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার। 2008 সালে সরকার গঠনের পর সর্বস্তরে তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়াতে নেওয়া হয় নানামুখী উদ্যোগ। তৃণমূলে এর ব্যবহার ছড়িয়ে দিতে দেশের সব ইউনিয়নে গড়ে তোলা হয় তথ্য ও সেবা কেন্দ্র, বর্তমানে যা ডিজিটাল সেন্টার নামে পরিচিত। কতটুকু বাস্তবায়ন হয়েছে? প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডিজিটাল বাংলাদেশ টাস্ক ফোর্সের সভায় পর্যালোচনা করা হয় তথ্য প্রযুক্তিকে ছড়িয়ে দিতে সরকারের নেয়া উদ্যোগগুলোর, আর এই উদ্যোগের কতটা বাস্তবায়ন হলো তাও খতিয়ে দেখা হয় সভায়। সেই সঙ্গে সভায় গুরুত্ব পায় সবার জন্য ইন্টারনেট সেবা, শিক্ষায় প্রযুক্তির ব্যবহার, ডিজিটাল সরকার বাস্তবায়ন এবং তথ্য প্রযুক্তিতে মানব সম্পদ উন্নয়নের বিষয়গুলো। আমি মনে করি যে আল্লাহর রহমতে আমরা কিন্তু ডিজিটাল বাংলাদেশ এক কথা বলতে গেলে করে ফেলেছি। এখন এটা ব্যবহারটা আরো সম্প্রসারিত করা, এটাকে আরো বাড়ানো এবং এর আনুষঙ্গিক আমাদের দেশে এই সবকিছু তৈরির একটা সুযোগ সৃষ্টি করা। সেজন্য হাইটেক পার্ক প্রত্যেক জেলায় জেলায় আমরা সুযোগ সৃষ্টি করে দিচ্ছি এবং এখানে বিশাল বেকার সমস্যা দূর হচ্ছে, অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। বিশেষ করে আমাদের শিক্ষিত ছেলেপেলেরা, তারা ছেলে মেয়ে, তারা কাজের একটা সুযোগ পাচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, 91 সালে বিনা খরচে বাংলাদেশে সাবমেরিন কেবল স্থাপনের সুযোগ এসেছিল। তখনকার সরকারের অজ্ঞতায় তা বাস্তবায়ন করা যায়নি। এ কারণেই অনেকটা পিছিয়ে পড়ে বাংলাদেশ। বাংলাদেশ এর আগে বিনা পয়সায় সাবমেরিন কেবল সংযোগ পেয়েছিল, তখনকার সরকার নেয় নাই, কারণ তাদের কথা ছিল এটা নাকি সংযোগ হলে পরে বাংলাদেশের সব তথ্য নাকি বের হয়ে চলে যাবে। সেই জন্য ওটা বিনা পয়সা যখন পাওয়া গেল তখন নিল না। দুইবার এই অফার আসলে, একবার আসলে একেবারে বিনা পয়সায়, আর একবার এসেছিল বোধহয় বছরে কত $6000 আমাদের ভাড়া দিতে হবে। দুইবারই এটাকে প্রত্যাখ্যান করা হয়। এই ধরনের মানসিকতা সরকারও বাংলাদেশের ছিল, এটা হলো দুর্ভাগ্যজনক। ডিজিটাল বাংলাদেশের পূর্ণাঙ্গ রূপ দিতে আর কি কি পরিকল্পনা নিতে হবে তা নিয়েও আলোচনা করেন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা আর দেশের বরেণ্য তথ্য প্রযুক্তিবিদরা। নেওয়া, ব্যবহার করা। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। প্রবাসী সময় আরো থাকছে। ফেলানীর হত্যার বিচার নিয়ে পরিবার আনুষ্ঠানিক ক্ষোভ জানালে আদালত পুনর্গঠন করে আবার বিচার করা হবে, বিজেপিকে আশ্বাস বিএসএফ। সিরাজগঞ্জে ধর্ষণের শিকার হল এক শারীরিক প্রতিবন্ধী কিশোরী। গত সোমবার রাতে এ ঘটনা ঘটলেও বৃহস্পতিবার বিষয়টি জানাজানি হয়। 3 দিনেও অভিযুক্তদের আটক করতে পারেনি পুলিশ। চিকিৎসকরা জানিয়েছেন, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায় ধর্ষণের আলামত মিলেছে। সিরাজগঞ্জ থেকে রিঙ্কু কুন্ডুর পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
নির্যাতিতার স্বজনদের অভিযোগ, গত সোমবার সন্ধ্যায় একটি অনুষ্ঠানে যোগদান শেষে জেলা শহর থেকে অটোরিকশায় চড়ে শাহজাদপুরের নিজ বাড়িতে ফিরছিল তিনি। এ সময় ওড়না দিয়ে তার মুখ বেঁধে পৌর এলাকার একটি বাড়িতে নিয়ে যায় ওই অটোরিকশায় থাকা এক যাত্রী ও চালক। এ সময় মেয়েটিকে ধর্ষণ করা হয়। পরে তাকে আহত অবস্থায় স্থানীয় যুগ্নিদহ বাসস্ট্যান্ড এলাকায় ফেলে পালিয়ে যায় বখাটেরা। খবর পেয়ে নির্যাতিতাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন স্থানীয় প্রতিবন্ধী কল্যাণ সংস্থার এক কর্মকর্তা। মুক্তা সদর ওনার দিয়ে আমাকে বান্ধে নিয়ে গেছে, বিসিসির ওখানে দিয়ে নিয়ে গেছে নইলে বটতলার ওখানে একটা পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায় আমাকে জোর করবে, আমাকে দর্শন করছে, নারীদেরকে নির্যাতন করছে। এটা হচ্ছে যে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি এর সুষ্ঠু হচ্ছে যে বিচার। এদিকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে জানিয়েছেন জেলার স্বাস্থ্য বিভাগের শীর্ষ কর্মকর্তা। শারীরিক যে পরীক্ষা দেখছেন সেই পরীক্ষায় প্রাথমিকভাবে উনি ধর্ষিতা হয়েছে বলে উনি প্রমাণ করছেন। সার্বিক রিপোর্ট জমা হলে পর আমরা বিস্তারিত জানাবো। অন্যদিকে অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিলেন এই পুলিশ কর্মকর্তা। ঘটনাস্থল পরিদর্শনকালে কয়েকজন সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদ ভিত্তিতে আমরা ৩-৪ জনকে সন্দেহ করি, যাদেরকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। তাদেরকে গ্রেপ্তার করা গেলে মামলার মূল রহস্য উদ্ঘাটন হয়। আতঙ্কে নির্যাতিতার পরিবার প্রথমে ঘটনাটি চেপে গেলেও এলাকাবাসী ও উন্নয়ন কর্মীদের আশ্বাসে গত মঙ্গলবার স্থানীয় থানায় একটি মামলা করা হয়। সময় সংবাদ, সিরাজগঞ্জ। আসন্ন ঈদুল আজহায় বাসা বাড়ির সামনে বা যেখানে সেখানে কোরবানির পশু জবাই করা যাবে না। এলাকা ও মহল্লা ভিত্তিক খোলা স্থান, মাঠ সহ একটি নির্দিষ্ট স্থানে পশু কোরবানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। রাজধানী সহ সব বিভাগীয় ও পৌর শহরে পশু কোরবানির ক্ষেত্রে এ বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়ার কথা জানান স্থানীয় সরকার বিভাগের সচিব আব্দুল মালেক। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে এ সংক্রান্ত এক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ঈদুল আজহাতে ঈদের নামাজের পরেই শুরু হয় পশু কোরবানি। সিটি কর্পোরেশনের হিসাব অনুযায়ী ঈদুল আজহা উপলক্ষে প্রতি বছর রাজধানীতেই ৩ থেকে ৩.৫ লাখের বেশি পশু কোরবানি দেওয়া হয়, আর সারা দেশে পশু কোরবানি হয় কমপক্ষে ৩৫ লাখ। রাজধানীর অলিগলি, বাড়িঘর সহ যত্রতত্র পশু কোরবানির কারণে পরিবেশ দূষণের পাশাপাশি চামড়া সংরক্ষণ, দ্রুত বর্জ্য অপসারণ সহ দেখা দেয় নানা সংকট। এছাড়া পশু জবাই এবং প্রচুর রক্ত দেখে শিশু মনে নেতিবাচক প্রভাব পড়ে। এসব বিবেচনায় নিয়ে এখন থেকে ঈদুল আজহায় পার্শ্ববর্তী খোলা স্থান, খেলার মাঠ সহ একটি নির্দিষ্ট স্থানে পশু কোরবানির সিদ্ধান্ত নেওয়ার কথা জানান স্থানীয় সরকার বিভাগের সচিব। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ আছে, অনুশাসন আছে যে নিকটস্থ একটি মাঠে অথবা স্কুল, কলেজ, খেলার মাঠ এই সকল স্থানে একত্র করে ওখানে পশু কুরবানি করা হবে। যেখান থেকে এই বর্জ্যগুলো নেয়া সিটি কর্পোরেশন বা পৌরসভার পক্ষে সম্ভব। কুরবানি করার সময় ফিনকি দিয়ে রক্ত বের হয়, শিশু মনে একটা প্রভাব পড়তে পারে বা পড়ে থাকে, এটাও আমাদের এখানে একটু চিন্তা আছে। রাজধানী সহ সকল বিভাগীয় ও পৌর শহরে পশু কোরবানির ক্ষেত্রে এ বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়ার কথা জানান স্থানীয় সরকার বিভাগের সচিব। এই ৩২৩টি পৌরসভা এবং 11টি সিটি কর্পোরেশনকে প্রথম অবস্থায় আমরা চিন্তা করেছি। পৌর কর্তৃপক্ষ, মেয়রগণ, কাউন্সিলরগণ সবাই এ ব্যাপারে আগ্রহী হবেন এবং যারা জবেও করেন, আমাদের ইমাম সমিতি, আমাদের যারা আছেন, তাদেরকে আমরা অনুরোধ করব। এদিকে এখন থেকে ট্রেন ও নৌযানে স্বাস্থ্যসম্মত কন্টেইনারের মাধ্যমে পয়ঃবর্জ্য সংরক্ষণের পর তা নির্ধারিত স্থানে ডাম্পিং করার পাশাপাশি এসব বর্জ্য পরিশোধনের মাধ্যমে পরিবেশ বান্ধব উপকরণে রূপান্তরের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। মানব বর্জ্য বা পয়ঃবর্জ্য যেটা, সেটা ধরে রাখতে হবে, আর কঠিন বর্জ্যগুলো সবকিছু মিলিয়ে নির্দিষ্ট একটা জায়গায় এটি ডাম্প করতে হবে। বায়োগ্যাস যদি আমরা করতে পারি, ওই অঞ্চলের যে কোনো একটা এরিয়ায় আমরা এই বায়োগ্যাস সাপ্লাই দিতে পারবো। মানব বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই ও পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহার করে পাইলট প্রকল্প গ্রহণ করা হবে বলেও জানান স্থানীয় সরকার সচিব। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। মেয়ের প্ররোচনায় সপরিবারে আইএসএ যোগ দেয়া আলোড়ন সৃষ্টিকারী বাংলাদেশি বংশোদ্ভূত আব্দুল মান্নানের 29 জন স্বজন ব্রিটেন থেকে দেশে এসেছেন। ইংল্যান্ড থেকে সিলেটে আসার পথে দুবাই বিমানবন্দরে নিরাপত্তা বাহিনী তাদের জিজ্ঞাসাবাদ করে বলে জানা গেছে। পরে ভিন্ন ভিন্ন ফ্লাইটে তাদের দেশে পাঠানো হয়। এলাকায় বিষয়টি নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হলেও এসব অস্বীকার করছেন তারা। এদিকে পুলিশ জানিয়েছে তাদের বিশেষ নজরদারিতে রাখা হয়েছে। বিস্তারিত আব্দুল আহাদের রিপোর্টে। ক্যামেরায় ছিলেন নৌশাদ আহমদ চৌধুরী।
ব্রিটেনের লুটনের বাসিন্দা জমশেদ আলী গত 25 জুলাই পরিবারের 29 জন সদস্য নিয়ে সিলেটে আসেন। আসার পথে দুবাইয়ে একদিন যাত্রাবিরতি করেন তারা, কিন্তু সেখানে তাদের সন্দেহ হওয়ায় সবাইকে একসাথে দেশে ফিরতে দেয়নি নিরাপত্তা বাহিনী। পরে ভিন্ন ভিন্ন ফ্লাইটে দেশে পাঠানো হয় তাদের। মে মাসে ঢাকা থেকে ব্রিটেনে ফেরার পথে আইএসে যোগ দেয়া আব্দুল মান্নানের চাচাতো ভাই এই জমশেদ, কিন্তু তিনি আত্মীয়তার বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেন। এমনকি তাদের চিনেন না বলেও দাবি তার। আর আত্মীয়তার কথা অস্বীকার করলেও আইএসে যোগ দেয়া পরিবারটির জন্য দুঃখ প্রকাশ করেন জমশেদের ছেলে পারভেজ। এখানে আমি দেখি না, আমার পাশে আমরা আমারে বাদে মানুষে হয়েছে নিউজে যখন আইসে নানি ওখান হয়েছে বলে অমুক অমুক জায়গার অমুক মানুষরা এই হয়েছে এই যা খেলা বলে যা খেলা বাবা এটা আমি তো কইতে পারি না। আমরা বাড়ি হইলো মাইজগাঁও, তারা বাড়ি হইলো ফেঞ্চুইঞ্জ স্টেশনের পাশে, তো অনেক দূর হয়। তো আমি জাস্ট এলাকার হিসাবে তারা, আর কোনো কিছু নাই। যা যে কাম করবো এমন কোনো সময় কল্পনা করা হয়েছে না। প্লাস মুরব্বী যে তার লাগে দুঃখ লাগে। তবে এলাকাবাসীর দাবি আব্দুল মান্নান ও জমশেদ একই গোষ্ঠীর সদস্য। জমশেদ ভাই সাহেব যাইছেন একই গোষ্ঠীর আর কি, একই গোষ্ঠীর, কিন্তু আমরা দুইটা তাল্লুক আছে। এদিকে আব্দুল মান্নানের মতো আর কেউ যাতে আইএসএ যোগ না দেয় সেজন্য দেশে আসার পর থেকে এই পরিবারটিকে বিশেষ নজরদারিতে রেখেছে পুলিশ। এই যে তার আত্মীয় স্বজনরা এসেছেন, ওনারাও যাতে কোনোভাবে ডাইভার্টেড না হন। আব্দুল মান্নান সাহেব যেভাবে হয়েছেন, হঠাৎ করে যাতে কোনোভাবে ওনারা নিরুদ্দেশ না হন, এই জিনিসটাও আমরা নজরদারি করছি। সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁওয়ে আব্দুল মান্নান ও জমশেদের একই এলাকায় যেমন বাড়ি, ঠিক তেমনি ব্রিটেনের লুটনেও একে অপরের প্রতিবেশী তারা। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের নিয়মিত সভা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় ট্রাস্টের বিভিন্ন কর্মকাণ্ড প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়। পূর্ববর্তী সভায় নেয়া সিদ্ধান্ত এবং তা বাস্তবায়নে অগ্রগতি প্রধানমন্ত্রীকে অবহিত করা হয় সভায়। এ সময় ট্রাস্টের কর্মকাণ্ড গতিশীল করতে বিভিন্ন নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের শ্বশুর সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গতরাত 9:15টার দিকে ধানমন্ডি 5-এ মরহুমের বাসভবনে যান বেগম জিয়া। এর আগে থেকেই সেখানে দোয়া দুরুদ আর ধর্মীয় আলোচনা চলে। এতে যোগ দেন বিএনপির শীর্ষ নেতাদের অনেকেই। পাশাপাশি দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও আসেন অনুষ্ঠান স্থলে। বেগম জিয়া আসার পরপরই করা হয় বিশেষ দোয়া ও মুনাজাত। গ্রামে চিকিৎসকেরা কর্মস্থলে না থাকলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। কোন চিকিৎসকের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তার পদোন্নতি বন্ধ সহ চাকরি থেকে অব্যাহতি দেয়া হতে পারে। বৃহস্পতিবার রাজধানীর কর্মীটোলা জেনারেল হাসপাতালে হজ যাত্রীদের টিকাদান কর্মসূচি পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের একথা জানান। তাদেরকে দেওয়া হয়েছে গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য। যেখানে কোনো ব্যতিক্রম আসে, ব্যত্যয় আসে, সঙ্গে সঙ্গে অ্যাকশন নেওয়া হয়। আমি ইতিমধ্যে কয়েকটি জায়গায়, যেমন শ্রীনগরে, কাটিদি, তারপরে ভালুকায় কিছু অভিযোগ এসেছিল, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়েছে। 346 জনকে পদোন্নতি দিয়ে অ্যাসোসিয়েট প্রফেসর হিসাবে তাদেরকে পোস্টিং দেওয়া হয়েছে। 7 দিনের মধ্যে তাদেরকে সেখানে জয়েন করতে হবে। যদি কেউ এই ব্যাপারে ব্যত্যয় ঘটায় তাহলে তার প্রমোশন তো বাদ যাবে, সঙ্গে সঙ্গে তাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জাতীয় শোক দিবস উপলক্ষে 40 দিন ব্যাপী কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ ও দলের অঙ্গ সংগঠন। বৃহস্পতিবার সন্ধ্যায় ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর কার্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে অনুষ্ঠিত এক বৈঠকের পর এই সিদ্ধান্ত জানান দলের নেতারা। দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরের আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব সহ যুবলীগ ও ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা। চলতি বছর 40 দিন ব্যাপী কর্মসূচি পালনের অংশ হিসেবে আগামী 9 সেপ্টেম্বর জাতীয় শোক দিবসের কর্মসূচি পালন শেষ করবে আওয়ামী লীগ। বৈঠকের পর অনুষ্ঠিত ব্রিফিংয়ে যারা বঙ্গবন্ধুর হত্যাকারীদের পৃষ্ঠপোষকতা দিয়েছে এবং বঙ্গবন্ধু হত্যার বিচারকে বানচাল করার চেষ্টা করেছেন তাদের মুখে আইনের শাসনের কথা মানায় না বলে মন্তব্য করেন দলীয় নেতারা। বিএনপি তো জন্মগতভাবেই
এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাসী করেন নাই। যারা 1975 সালে জাতির পিতাকে হত্যার পর এই প্রকাশ্যে হত্যাকারী যারা নিজেরাই সদম্ভে ঘোষণা করেছিল যে যারা জাতির পিতাকে হত্যা করেছে, সেই খুনিদেরকে যারা রাষ্ট্রীয়ভাবে আশ্রয় দিয়েছিল, পৃষ্ঠপোষিত করেছিল, ইন্ডেমনিটি আইন করে বিচার বন্ধ করেছিল, তাদের কাছ থেকে অন্তকে আইন বা বিচারের কথা, আইনের শাসনের কথা তাদের মুখে মানায় না। পরিবার চাইলে নতুন বিচারক দিয়ে ফেলানী হত্যার বিচার করার আশ্বাস দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। দিল্লিতে অনুষ্ঠিত সীমান্ত সম্মেলনে এমন আশ্বাস দেয়া হয়েছে বলে জানিয়েছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ। তবে এজন্য বিএসএফ জওয়ানকে নির্দোষ ঘোষণা করে দেয়া আগের রায়ে পরিবার যে সংক্ষুব্ধ তা বিএসএফকে আনুষ্ঠানিকভাবে জানাতে হবে। গত ৩রা আগস্ট ভারতের নয়াদিল্লিতে শুরু হওয়া সীমান্ত সম্মেলনে বিজিবি ও বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠকে অংশ নিচ্ছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল আজিজ। বিজিবি মহাপরিচালক জানান, যদি ফেলানীর পরিবার নিম্ন আদালতে ঘোষিত রায়ে সংক্ষুব্ধ হয় এবং তা অবহিত করে তাহলে বিএসএফ নতুন বিচারকদের সমন্বয়ে আদালত গঠন করে বিচার কার্যক্রম পরিচালনা করবে। রাজস্থানের খিলগাঁও এলাকা থেকে ৩ মানব পাচারকারী, ২ ভুয়া গোয়েন্দা পুলিশ সহ ৬ জনকে আটক করেছে ডিবি। এ সময় ২ নারীকে উদ্ধার করা হয়। বুধবার রাতে খিলগাঁও এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে খিলগাঁও থানায় মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল তাদের আদালতে তোলা হবে বলে জানিয়েছেন খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। ৩ জন মানব পাচারকারীর বিরুদ্ধে আগেও ভারতের নারী পাচারের অভিযোগ রয়েছে বলেও জানান তিনি। দেহ ব্যবসায় লিপ্ত করা হয়, তাদেরকে বর্ডারে বিভিন্ন দালালের মাধ্যমে তাদেরকে টাকার বিনিময়ে পার করা হয়। তাসনিম আক্তার এবং জেসমিন আক্তার, 2 বোন এবং তাদের মা, এই 3 জন, পারভিন আক্তার, সব মিলে তারা একসাথে এই ব্যবসাগুলো করত। যিনি ডিবির সোর্স বলে পরিচয় দিয়েছেন তাকে আটক করি, আরেকজন মেয়েকেও আমরা আটক করতে সক্ষম হই এবং তাদের হেফাজত থেকে 4,000 টাকা উদ্ধার করি। প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে নিয়ে মিথ্যা তথ্য দিয়ে অনেক বুদ্ধিজীবী বিভ্রান্ত করছেন। এতে করে কোমলমতি শিক্ষার্থীরা হতাশ হচ্ছেন বলে অভিযোগ করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বৃহস্পতিবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পাঠানোর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন। আমি চ্যালেঞ্জ করে বলছি যে আমার আগে কে বলেছেন এই দেশে যে প্রশ্ন আউট হয়েছে? আমি প্রথম বলছি, আর প্রতিদিন বলা হচ্ছে যে আমি নাকি স্বীকার করি না। অত মিথ্যা কথা বলে যাওয়া হচ্ছে একের পরে। এইসব লোকজন আমাদের মাথার উপরে বসে আছেন, দুনিয়া থেকে লক্ষ লক্ষ কোটি কোটি ডলার আনতেছেন আর ফুর্তি করতেছেন, আর এইসব মিথ্যা কথা বলে বেড়াচ্ছেন। আমাদের ছেলে মেয়েদের কি সুবিধা হবে? যারা ভর্তি হন নাই, হতে পারেন নাই, অথবা ভর্তি হওয়ার পরও সন্তুষ্ট হন নাই, তাদেরকে আমরা বলেছি যে এই মাস পর্যন্ত তিনি ট্রান্সফার নিয়ে যেখানে চাইবেন, যেখানে খালি আছে, যেখানে সিট আছে, যদি সেই কলেজে ফাঁকা থাকে তিনি সেখানে অবশ্যই ভর্তি হতে পারবেন। চট্টগ্রামের বিসিক শিল্প এলাকায় সাবান তৈরির একটি কারখানার ছাদ ধসে পড়েছে। একই সাথে ধসে পড়ে একটি দেয়ালও। এ ঘটনায় একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো অন্তত 3 জন। বৃহস্পতিবার বিকেলে রূপালী সোপ ফ্যাক্টরি নামে ওই প্রতিষ্ঠানটির পুরাতন ছাদ ভাঙার সময় পুরো ছাদটি ধসে পড়ে এই হতাহতের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, গত কয়েকদিন ধরেই ফ্যাক্টরিটির ছাদ ভাঙার কাজ চলছিল। আজ বিকেলে বিকট শব্দে এই ভবনের ছাদ ধসে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিটের 10টি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। এই সময় 4 জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর মধ্যে একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আধুনিক পদ্ধতির পরিবর্তে ম্যানুয়াল পদ্ধতিতে ছাদ ভাঙার কাজ করায় এটি ধসে পড়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এদিকে ঘটনার পর থেকেই ফ্যাক্টরির কর্মকর্তা কর্মচারীরা পলাতক রয়েছে। পাশের একটা বিল্ডিং এর ভাঙ্গিয়া এদের গায়ের উপরে পড়ছে, টিন শেড ঘরের উপরে। ভূমিকম্পের মতো একটা আমাদের ওখানে জাগে দিয়েছে আর কি, আর শব্দ হয়েছে, দ্রুত একটা শব্দ হয়েছে। পরে আমরা দেখলাম যেটা বসে বসে। তারা ন্যাচারালি যে সিস্টেমে করার কথা ছিল ওইভাবে না করে ম্যানুয়ালি করতেছিল। এরা ওয়্যার দিয়ে আপনার কলাপসিবল কতগুলো চেইন আছে, চেইন কোপ্পা দিয়ে তারা এই ছাদটা টানার সময় হঠাৎ করে ওয়্যার ছিঁড়ে যায়, ছিঁড়ে এই ছাদটা ধসে পড়ে, যার পরিপ্রেক্ষিতে এই দুর্ঘটনা ঘটে। খুলনায় চাঞ্চল্যকর শিশু রাকিব হত্যা মামলার অন্যতম আসামি বিউটি বেগমের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার সকাল 10:30টার দিকে খুলনা মহানগর হাকিম আদালতের বিচারক ফারুক ইকবালের রিমান্ড মঞ্জুর করেন।
রাকিব হত্যাকাণ্ডের আসামি বিউটি বেগমকে খুলনার মহানগর হাকিম আদালতে নেওয়া হলে মামলার তদন্তকারী কর্মকর্তা 10 দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে আসামি বিউটি বেগমের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। এদিকে এই মামলার অপর 2 আসামি মিন্টু ও শরীফ হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাদেরকে আদালতে হাজির করা হয়। গত 3রা আগস্ট নগরের টুটপাড়া কবরখানা এলাকার একটি মোটরসাইকেল গ্যারেজে নির্মমভাবে শিশু রাকিবকে হত্যা করা হয়। আসামিকে আমরা 10 দিনের রিমান্ডের আবেদন করছিলাম। বিজ্ঞ আদালত রিমান্ডের আবেদন শুনানির পরে সন্তুষ্ট হয়ে 3 দিনের রিমান্ড প্রদান করছেন। আসামি পক্ষে কোনো আইনজীবী দাঁড়ান নাই, তো আদালত সন্তুষ্ট হয়ে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। নাশকতার 5 মামলায় বিএনপি নেতা রুহুল কবির রিজভী ও 4 মামলায় শামসুজ্জামান দুদুকে দেয়া হাইকোর্টের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে 4 সদস্যের বেঞ্চ উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন। তবে রিজভীর বিরুদ্ধে নাশকতার অপর 3 মামলার মধ্যে একটিতে দেয়া হাইকোর্টের জামিন স্থগিত এবং বাকি 2 মামলার শুনানির জন্য আগামী সপ্তাহে দিন ধার্য করেছেন আদালত। এছাড়া নাশকতার 4 মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদুকে দেয়া হাইকোর্টের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। গত 7 জুলাই রাজধানীর যাত্রাবাড়ি, পল্টন ও মিরপুর সহ বিভিন্ন থানায় 8 মামলায় রিজভী ও 4 মামলায় দুদুকে অন্তর্বর্তীকালীন জামিন দেন হাইকোর্ট। সময়, পরিশ্রম ও সরকারের বাড়তি খরচ বাঁচাতে ভোটার তালিকা হালনাগাদের সময় 18 বছরের পরিবর্তে 15 বছর বয়সীদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিব জানান, এ ব্যাপারে বিভ্রান্তির কোনো সুযোগ নেই। 18 বছরের কম বয়সীদের তথ্য সংগ্রহ করা হলেও তারা ভোটার হতে পারবেন বাংলাদেশের সংবিধান অনুযায়ী 18 বছর পূর্ণ হলে। এদিন ভোটার তালিকা হালনাগাদ বিষয়ে জনসাধারণের সচেতনতা বাড়াতে করণীয় ঠিক করতে বিভিন্ন গণমাধ্যমের নীতি নির্ধারকদের কাছে পরামর্শ ও সাহায্য চাওয়া হয় কমিশনের পক্ষ থেকে। 15 বছর আসলে কোনো, আমরা কিন্তু কোনো কোথাও 15 বছর বলিনি, আমরা বলেছি 1-1-2000। বাট যেভাবেই আমি বলি না কেন, আমরা অগ্রিম তথ্য নিচ্ছি। অগ্রিম তথ্য নেওয়ার অনেকগুলি জাস্টিফিকেশনের কথা আমরা বলেছি। আমাকে প্রতি বছর যদি এই ডেটা সংগ্রহ করতে হয় তাহলে এটার একটা কস্ট আছে। আর আমি যদি 3 বছরের নেই, একই রকম পরিশ্রম হবে, আমার কস্ট প্রায় 50 কোটি টাকা কমে যাবে। বাংলাদেশের রফতানি আয়ে মৎস্য ও মৎস্যজাত পণ্যের মধ্যে সবচেয়ে বড় অবদান চিংড়ি খাতের। তবে উৎপাদন বাড়ার পরও গত 5 অর্থ বছরের মধ্যে কেবল 2 বার রফতানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে পেরেছে সম্ভাবনাময় এই খাত। তবে রফতানি লক্ষ্যমাত্রা অর্জনে হোঁচট খাওয়ার বড় কারণ হিসেবে ইউরোপের অর্থনৈতিক মন্দাকে দায়ী করছে ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন। এদিকে রফতানি বাড়াতে ক্রেতাদের আস্থা ধরে রাখার পরামর্শ রফতানি উন্নয়ন ব্যুরোর। বিস্তারিত কামরুল হাসান সবুজের রিপোর্টে। বাংলাদেশের মোট রপ্তানি আয়ের মাত্র 2% যোগান দিলেও খাতভিত্তিক রপ্তানি আয়ের দিক থেকে 5ম স্থানে রয়েছে মৎস্য ও মৎস্যজাত পণ্য, যার 90%ই আসে হিমায়িত চিংড়ি থেকে। তবে গত 5 অর্থ বছরে হোয়াইট গোল্ড খ্যাত চিংড়ির রপ্তানি চিত্রে দেখা যায় 2010-11 অর্থ বছরের পর 2013-14 অর্থ বছরে রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জন করেছে এই খাত। আর সম্ভাবনা থাকার পরও গত অর্থ বছর সহ 2011-12 ও 2012-13 অর্থ বছরে লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার কারণ হিসেবে রোগমুক্ত পোনা সংকটের পাশাপাশি ইউরোপ জুড়ে অর্থনৈতিক মন্দাকে দায়ী করছেন ব্যবসায়ীরা। 45-50% প্রাইস ফল করেছে ব্ল্যাক টাইগার ইউরোপে। যেহেতু আমাদের টোটাল রপ্তানির পরিমাণটায় 75% ইউরোপে, এই জন্য আমরা ওখানে মার খেয়ে গেছি। প্রোডাকশন কিছুটা এফেক্টেড হয়েছে বিকজ অফ ইনসাফিসিয়েন্ট ফ্রাই। এই অবস্থায় রপ্তানি বাড়াতে চিংড়ির উৎপাদন খরচ কমাতে সনাতন পদ্ধতি ছেড়ে সেমি ইন্টেন্সিভ পদ্ধতিতে চিংড়ি চাষের পরামর্শ রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির। তবে প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে ক্রেতাদের আস্থা ধরে রাখতে রপ্তানিকারকদের পূর্ণাঙ্গ আচরণবিধি মেনে চলাকে গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি। সনাতন পদ্ধতি থেকে সেমি ইন্টেন্সিভ পদ্ধতিতে গেলে এবং আমরা যদি কোড অফ কন্ডাক্টটা সঠিকভাবে পরিপালন করি তাহলে অবশ্যই আমাদের চিংড়ির উৎপাদন বৃদ্ধি পাবে এবং যারা চিংড়ি চাষে আছেন তারা আরো উদ্বুদ্ধ হবে চিংড়ি চাষের বিষয়ে এবং আমরা ভবিষ্যতে এই চিংড়ি থেকে বৈদেশিক মুদ্রা অর্জন করতে, অধিক বৈদেশিক মুদ্রা অর্জন করতে সমর্থ হব।
এদিকে পরীক্ষামূলক চাষে সফল ব্যবসায়ীরাও বলছেন সেমি ইন্টেন্সিভ পদ্ধতিতে হেক্টর প্রতি বর্তমান উৎপাদন 350 কেজি থেকে বাড়িয়ে 5000 কেজি পর্যন্ত করা সম্ভব। তবে এজন্য চাষী পর্যায়ে আর্থিক সহযোগিতা বাড়ানোর দাবি তাদের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। মাগুরায় যুবলীগের দু গ্রুপের সংঘর্ষে মায়ের পেটে গুলিবিদ্ধ হয়ে আহত মা ও শিশুকে দেখতে গিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ বলেছেন, বিচারহীনতার কারণেই দেশে এমন নৃশংস ঘটনা ঘটছে। শিশু সুরাইয়া ও তার মাকে বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেলে দেখতে গিয়ে তিনি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এদিকে আহত শিশু সুরাইয়ার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছে ঢাকা মেডিকেলের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান। খুব শিগগিরই মা ও শিশু সুস্থ হয়ে বাড়িতে ফিরে যাবে বলেও আশা করেন তিনি। প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে এদের জন্য, এই সন্ত্রাসীদের জন্য কোনো রকম যেন ক্ষমা না পায়। এদের জন্য ফাঁসি চাই আমি, এদের জন্য শাস্তির জন্য অবশ্যই হয়, এদের জন্য কোনো রকম ছাড় না দেওয়া হয়। একজন স্বাভাবিক বাচ্চার যেসব রিফ্লেক্সেস থাকে সেইগুলো তার মধ্যে দেখা যাচ্ছে। তো কাজে আমরা অত্যন্ত আশাবাদী যে আমরা এই বাচ্চাকে সুস্থ করে তার মায়ের কুলে ফেরত দেবো এবং বাসায় যেতে পারবে। এই ঘটনা কেন ঘটছে, কারণ কি? ড্রাগের কারণে, মাদকদ্রব্যের কারণে, না বিচারের অভাবে? আমার মনে হয় যে যারা এসব করছেন তারা জানেন তাদের গায়ে হাত দিতে পারবে। সুবিচার হতো, শাস্তি হতো, ফাঁসি হতো, তার হতো এই অত্যাচার থেকে শিশুর বাঁচতে পারে। যতদিন পর্যন্ত বিচার ব্যবস্থা সুষ্ঠু না হবে, যতদিন অপরাধে না জানবে আমরা অন্যায় করলে বিচার হবে, ততদিন সমাজের চলতেই থাকবে। দেশের বাইরের খবর। সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় আফা শহরে ইয়েমেন সীমান্তে পুলিশ ক্যাম্পের একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত হয়েছে নিরাপত্তা বাহিনীর 10 সদস্য সহ কমপক্ষে 13 জন। এছাড়াও আহত হয়েছেন আরো অনেকে। আইএস হামলার দায় স্বীকার করেছে, যদিও এর আগে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে 17 জন নিহত হয়েছে বলা হয়। বৃহস্পতিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে নিহতের বিষয়টি নিশ্চিত করা হয়। কাতার ভিত্তিক সংবাদ আল জাজিরা জানায়, দুপুরে দেশটির আশির প্রদেশের সীমান্তবর্তী আফা শহরে পুলিশ ক্যাম্পের একটি মসজিদে নিজের শরীরে বাঁধা বোমার বিস্ফোরণ ঘটায় হামলাকারী। এর আগে গত মে মাসে সৌদি আরবের 2টি শিয়া মসজিদে আইএসের আত্মঘাতী বোমা হামলায় বহু হতাহতের ঘটনা ঘটে। তাদের ব্যাটিং পজিশন আলাদা হলেও বাংলাদেশের ব্যাটিং লাইন আপের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য তারা। উইকেটে থাকলে ব্যস্ত থাকেন প্রতিপক্ষের বোলারদের দুশ্চিন্তায় ফেলতে। দর্শক, বলা হচ্ছে এনামুল হক বিজয় ও সাব্বির রহমানের কথা। এই দুই হার্ডিটার ব্যাটসম্যান রঙিন পোশাকে খেলছেন নিয়মিতই। এবার তাদের লক্ষ্য সাদা পোশাকে টাইগারদের হয়ে অভিষেকের। কম্পিটিশনটা থাকলে এবার অবশ্যই পারফর্মটা বেশি ভালোই আসে। তাই মনে করি যে সুযোগের অপেক্ষাতে সবসময় আছি এবং থাকবো। যদি সুযোগটা আসে তাহলে কাজে লাগানোর চেষ্টা করবো, যেন আমাকে নেক্সট টাইম দলের বাইরে না থাকতে হয়। আমার নামে সুবিচারটা করতে চাই, যে সুযোগ এখানেই আমি সুযোগ পাই না কেন, আমি আবার বেশি ভালো কিছু করে কামব্যাক করার চেষ্টা করবো। সবাই টি20 স্পেশালি বলতো, এরা শুনতে ভালো লাগতো, বাট খারাপ লাগতো যে ওডিআই খেলবো কবে বা টেস্ট ম্যাচ কবে খেলবো। ওডিআই খেলতে পারি আমি, তো ফলে আস্তে ধাপ ধাপ আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ টেস্ট ম্যাচ খেলার জন্য। আমি আমার উইক পয়েন্ট নিয়ে কাজ করতেছি, যেগুলো আমার উইক পয়েন্ট, যেগুলো আমি আরো রিকভারি করতে পারি, এইসব নিয়ে আমি কাজ করতেছি, ফিটনেস নিয়ে কাজ করতেছি। প্রবাসী সময়ে পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরো একবার। মহাসড়কে 3 চাকার যান চলাচলে নিষেধাজ্ঞা জারির পর কমেছে যানবাহনের সংখ্যা, কমেছে সড়ক দুর্ঘটনাও। মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনায় বড় চ্যালেঞ্জ জানালেন সড়কমন্ত্রী। ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য অর্জন অনেকটাই সম্ভব হয়েছে বললেন প্রধানমন্ত্রী। পূর্ণাঙ্গ রূপ দিতে পরিকল্পনা বাস্তবায়নের তাগিদ। আসন্ন কোরবানির ঈদে যেখানে সেখানে পশু জবাই করা যাবে না, নির্ধারণ করে দেয়া হবে এলাকা ও মহল্লা ভিত্তিক নির্দিষ্ট স্থান। আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে সিদ্ধান্ত। সিরাজগঞ্জের শাহজাদপুরে শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, 3 দিনে অভিযুক্তদের কাউকে আটক করতে পারেনি পুলিশ। এবং জঙ্গি গোষ্ঠী আইএসএ যোগ দেয়া বাংলাদেশি বংশোদ্ভূত আব্দুল মান্নানের 29 স্বজন এখন সিলেটে নজরদারিতে রেখেছে পুলিশ। এলাকায় চাঞ্চল্য।
এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো রবি ও সিরিজের নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে এসএমএস করে স্টার্স স্পেস এসএন লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।